স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ বৈঠকে বসবে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে সকাল 10:30টায় বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করবেন। দলটির গঠিত সংস্কার কমিটির একাধিক সদস্য ডিবিসি নিউজকে জানিয়েছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে সংস্কারের সুনির্দিষ্ট দিকগুলো তুলে ধরবেন, যেখানে মত দ্বিমতের ব্যাখ্যাও থাকবে। এর আগে গত বছরের 21শে নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে বেশ কিছু পরামর্শ দেয় বিএনপি। গত 23শে মার্চ ঐকমত্য কমিশনের সংস্কারের মতামত জমা দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠায় ঐকমত্য কমিশন। আজ সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। এর আগে 6 দফা দাবিতে বুধবার সকাল থেকে রাজধানী তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে রাত পর্যন্ত চলা এই অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের। সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে গেল রাতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে শাহেলা পারভিনকে। আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দল। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র দপ্তর পরামর্শ বা FOC বৈঠক। 3 দিনের সফরে বুধবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি প্রতিনিধিদের সঙ্গে তারা দেখা করবেন। এসব বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যোগ দেবেন পররাষ্ট্র দপ্তর পরামর্শ বা FOC শীর্ষক বৈঠকে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। বসবাস এবং ফেরত পাঠানোর জন্য নিরাপদ আখ্যা দিয়ে 7টি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার প্রকাশিত এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলোকে নিরাপদ ঘোষণা করায় এখন থেকে এসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়া কঠিন হবে। ইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনার ব্রুনার বলেন, আশ্রয়ের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য জটের মুখে পড়ছে অনেক সদস্য দেশ। তাই এমন ঘোষণায় আশ্রয় বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও সহজ ও দ্রুত হবে। এর আগে 2015 সালে একই ধরনের তালিকা উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন। তবে ইউর সদস্য প্রার্থী দেশ তুরস্ককে এ তালিকায় রাখা হবে কিনা তা নিয়ে তীব্র বিতর্কের পর ওই পরিকল্পনা বাদ দেওয়া হয়। দখলদারের আগুনে প্রতি বছরই ছাই হচ্ছে টাঙ্গাইলের মধুপুর গড়ের সংরক্ষিত বনের গাছ ও জীববৈচিত্র্য। অভিযোগ আছে, বন কর্মকর্তাদের যোগসাজশেই লাগানো হয় আগুন। এরপর উজাড় করা বনভূমিতে চলে চাষাবাদ, নির্মাণ করা হয় বসতভিটা। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ক্যামেরায় কথা বলতে রাজি না রেঞ্জ কর্মকর্তারা। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ব্যবস্থা না নেয়ায় অস্তিত্ব সংকটে শাল গজারির বন। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল, সখীপুর ও মির্জাপুরের বনভূমিতে দুর্বৃত্তের দেয়া আগুনে দিনরাত পুড়ছে বৃক্ষরাজি, গুল্মলতা ও প্রাণীরা। ছাই হচ্ছে ঢাকার ফুসফুস খ্যাত মধুপুর গড়ের সংরক্ষিত বন। মির্জাপুর বাসতল রেঞ্জের কটমারা এলাকায় বসতভিটা তৈরি, গাছ বিক্রি ও সংরক্ষিত বন জুড়ে চাষাবাদের এই দৃশ্যই বলে দেয় বন পোড়ানোর নেপথ্যের কারণ। এছাড়া নতুন নতুন প্রকল্প নিয়ে নয়ছয় করার অভিযোগও আছে বন কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চাননি রেঞ্জ কর্মকর্তারা। আমি যেহেতু ট্রেনিং পিরিয়ডে আছি, তো সেক্ষেত্রে আমার আসলে বক্তব্য দেওয়ার এখতিয়ার আছে কিনা একটু জেনে নেওয়ার জন্য সুবিধা। বক্তব্য দেওয়া হচ্ছে ডিএফও স্যার, স্যারকে ডিঙিয়ে আসলে বিটে বসে বক্তব্য দেওয়াটা আমার জন্য হচ্ছে সেন্সিটিভ আর কি। আপনার যা ইচ্ছা আমরা তার লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই। আমি তো বললাম আমার কোনো বক্তব্য নাই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শাল গজারির এই বন ও বনের জীববৈচিত্র্য হুমকির মুখে থাকলেও সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেই সরকারের। এই বনগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য
কিছু দুর্বৃত্ত এই কাজগুলো করে থাকে। এই দুর্বৃত্তায়নের সাথে বন বিভাগের এবং বিভিন্ন বিভাগের লোকজনও জড়িত। সম্মিলিতভাবে আমাদের বন রক্ষার কাজে অবশ্যই আসতে হবে। আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় বন কর্মকর্তার। এগুলোর সাথে আমরা এখন পর্যন্ত আমাদের বনকর্মীদের কোনো যোগসাজশ আমরা দেখিনি, তবে এখনও আমাদের তদন্তধীন কয়েকটি জায়গা আছে যেগুলো আমরা তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে। যদি আমরা আমাদের বনকর্মীদের সরাসরি যোগসাজশ পাই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। টাঙ্গাইলে 1,23,876 একর বনভূমির মধ্যে বেদখল 58,774 একর। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। পটুয়াখালীর মৎস্য বন্দরে চিংড়ি মাছের মাথা ছাড়িয়ে জীবিকা নির্বাহ করেন হাজারো নারী পুরুষ। দিনে 8 থেকে 10 ঘন্টা এই কাজ করে পান 300 থেকে 400 টাকা। কষ্টসাধ্য কাজ করেও যথাযথ পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এসব শ্রমিকের। ভোর হতেই পটুয়াখালীর মৎস্যবন্দরগুলোতে শুরু হয় এই কর্মযজ্ঞ। সাগর ও নদী থেকে আনা চিংড়ির মাথা ছাড়িয়ে প্রস্তুত করা হয় রপ্তানির জন্য। পরে খুলনা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে পৌঁছে যায় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে। মাথা ছাড়ানোর এই সূক্ষ্ম কাজটি করেন প্রধানত নারীরা। চিংড়ির ধারালো কাটা আর গায়ের লবণাক্ত পানিতে অনেকের হাতের ত্বকে দেখা দেয় ক্ষত, উঠে পড়ে হাত পায়ের চামড়া। এই মাছ ভাঙা মনে করেন 10 টাকা করে কেজি করতে গেলে দেয়। মনে করেন যাতে আছে এখন মাছ ভাঙলে মনে করেন 10 টাকা করে 400 টাকা পায়। প্রায় 2-3 হাজার মহিলারা এই মাছ কল্লা কাটে এবং আমরা যারা ব্যবসায়ী আছি আমরা উপকৃত হচ্ছি আর তাদেরও একটা কর্মসংস্থান হয়েছে। শারীরিকভাবে কষ্টকর হলেও জীবিকার প্রয়োজনে এই শ্রমে যুক্ত তারা। কি করব বাবা, বুড়ো মানুষ আট না এই আট কি হয়ে গেছে, ভাঙতে কষ্ট। 2-3 ঘন্টা লাগে 1 কেজি মাছ বাঁচতে, কেন ওর ভিতরে অনেক জীবাণু থাকে। কর্মীদের প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবার পাশাপাশি ন্যায্য মজুরি নিশ্চিতে পদক্ষেপ নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। তো আমরা আসলে ইতিমধ্যে এই ব্যাপারটা একটু কনসার্ন হয়েছি। তাদেরকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সম্মিলিত হয়ে তাদেরকে পরামর্শ এবং প্রশিক্ষণের একটা ব্যবস্থা করব আমরা খুব দ্রুতই, যার জন্য আমাদের এই রপ্তানিযোগ্য যে চিংড়িটা আছে চিংড়িটার মানসম্মত চিংড়ি যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি। ব্যবসায়ী সংগঠন এবং এনজিওগুলোর সমন্বিত উদ্যোগে শ্রমিকদের জীবনমান আরও উন্নত করা সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। 26 এপ্রিল থেকে 12 জুলাই পর্যন্ত ঢাকা কুয়েত রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার ফলে এরই মধ্যে চরম বিপাকে পড়েছেন প্রবাসীরা। বাধ্য হয়ে উচ্চমূল্যে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে হচ্ছে। ঠিক কী কারণে বন্ধ করা হয়েছে তাও জানে না কুয়েত প্রবাসীরা। ঢাকা কুয়েত ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অপারেশন চালু হয় 1990 সালে। এরপর থেকে করোনা মহামারীর কারণ ছাড়া আর কখনই এই রুটে বিমান চলাচল বন্ধ করা হয়নি। কিন্তু চলতি বছরের 26 এপ্রিল থেকে লাগাতার 2 মাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে উচ্চ মূল্য দিয়ে টিকিট ক্রয় করে বিভিন্ন দেশে ট্রানজিট করে দেশে ফিরতে হবে প্রবাসীদের। এতে করে একদিকে ভোগান্তিতে পড়ছে ছুটিতে যাওয়া প্রবাসীরা, অন্যদিকে দেশ হারাচ্ছে বৈদেশিক মুদ্রা। তার পাশাপাশি দেখা দিচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। বিভিন্ন ফ্লাইট অনেক রেট দাম বেশি থেকে আমরা যেতে পারছি না। বাংলাদেশ বিমান একটু রেট কম করতে গিয়ে আমাদের জন্য একটু ভালো হইতেছে। আমরা চাই যে বাংলাদেশ বিমান কুয়েতের ফ্লাইট চালু রাখা হোক। বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ ঘোষণা করায় অন্যান্য বিমান সংস্থাগুলোর টিকিটের উচ্চ মূল্যের কারণে বাধ্য হয়ে নিম্ন আয়ের প্রবাসীরা বাতিল করছে দেশে যাওয়া। আমি আমার দেশের বিমান আমি ইউজ করতে পারি না। হয় আমি জেজিরাতে যাইতে হয়, না হয় কুয়েতে যাইতে হয়, না হয় শ্রীলঙ্কায় যাইতে হয়, না হয় ইমারাতে যাইতে হয়। ঈদের দিন পর্যন্ত কোনো ফ্লাইট নাই বিমান বাংলাদেশে। কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ ছাড়াও কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। বিমানের শিডিউল বাতিল হওয়ায় হু হু করে বেড়ে যাচ্ছে টিকিটের দাম। বিমান যে লাভটা করতো বাংলাদেশের রেমিটেন্সটা পাইতে এই পাওয়াটাই কিন্তু এখন কুয়েতে নিতেছে, ইমারাতে নিতেছে, গালফারে নিতেছে, জাজিরা নিতেছে, অন্যান্য এয়ারলাইন্সে নিয়ে নিতেছে। ঈদের আগে যারা যেতে চাচ্ছে ঈদ করার জন্য ফ্যামিলির সাথে, তারা তো এখন যেতে পারছে না, কারণ বর্তমান এপ্রিল মাসের 27 তারিখের পরে আর বাংলাদেশ বিমান এখন ঈদের আগে আর কোনো ফ্লাইট নেই। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিমানের কান্ট্রি ম্যানেজার জানান শিডিউলের বিষয়ে তার কিছু করণীয় নেই। ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই দেশে ফেরার প্রস্তুতি নিল। বিমানের এমন সিদ্ধান্তে বিপাকের পাশাপাশি আগামী দিনে লাল সবুজ পতাকাবাহী এয়ারলাইন্সটি যাত্রী সংকটে পড়ারও আশঙ্কা করছেন প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন। আবুধাবির একটি 5 তারকা হোটেলে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন। দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই জমকালো আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমদ আলী আবদুল্লাহ সাইদ। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা আমরা আমাদের সারা বিশ্বের কাছে তুলে ধরার একটা সুন্দর প্ল্যাটফর্ম পাবো। বিশাল ব্যাপার নিয়ে যেন এই দেশের শাসকদের সাথে কথা বলেন। আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে সঙ্গে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে যেন উপরে উঠানোর জন্য, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমরা সবাইকে সহযোগিতা দিতে প্রস্তুত। আমরা এই দিনটাকে পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আয়োজনে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাতে আগের দিনেও যেভাবে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছে, আগামী দিনগুলোও সেভাবে কন্ট্রিবিউট করবে। রাষ্ট্রদূত দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরেন। বর্ণাঢ্য এই আয়োজনে যুক্তরাজ্য, মেক্সিকো, রোমানিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল সহ প্রায় 34টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন। দুবাই কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান সহ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।